কর্ণের মাথায় বন্দুক ধরে কোম্পানির বিষয়ে সমস্ত সত্যিটা জানতে পারলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে কর্ণ তো কবিরকে বলছে যে কবির, আমার কাছে না অঙ্কটা কিছুতেই মিলছে না। ওরা কি অফিস থেকে বেরোনোর পর কোথাও মাঝপথে যাচ্ছে? কোথায় যাচ্ছে? এখানে ওরা ওই ফাইলগুলো রেখে দিয়েছে। কবির তখনই কর্ণকে বলছে যে 1 মিনিট ড্যাড, ওই এমন তো নয় যে শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে রয়েছে ওই ফাইলগুলো? কর্ণ তো এবার সেটা শুনেই বুঝতে পেরে যায়, বলছে যে একদম ঠিক পয়েন্ট ধরেছো কবির, একদম ঠিক পয়েন্ট ধরেছো, ওই বাড়িতেই রয়েছে। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এবার তো কর্ণ, কবির আর কর্ণ তো আরো 2-4টে লোকজনকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পরশুরামদের বাড়িতে গেছে, সেই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে। সেখানে গিয়ে সকলকে বলছে যে সকলে এক্ষুনি খুঁজে দেখো, চারিদিক তল্লাশি করে দেখো ওই ফাইলগুলো কোথায় রয়েছে, আমার এক্ষুনি চাই। সকলে তো এবার কর্ণের কথা মতন ফাইল খোঁজা শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে মায়া তো আড়াল থেকে সেই সমস্ত কিছু দেখছে। মায়া তো এবার সমস্ত কিছু আড়াল থেকে ভিডিও করা শুরু করে দিয়েছে। এদিকে কর্ণ তো সকলকে চিৎকার করে বলছে যে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি ভালো করে খোঁজ। সকলে তো খুঁজছে, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর লোকগুলো এসে তো কর্ণকে বলছে যে কিচ্ছু পাওয়া যায়নি। কাবিরও এসে কর্ণকে বলছে যে না, কোনো কিচ্ছু ফাইল পাওয়া যায়নি। কর্ণ তো এবার চমকে গেছে, বলছে কোনো ফাইল পাওয়া যায়নি। ঠিক তখনই দেখা যাচ্ছে যে কর্ণর ফোনে একটা মেসেজ এসেছে। কর্ণ তো এবার সঙ্গে সঙ্গে মেসেজটা দেখতেই দেখতে পাচ্ছে যে একটা ভিডিও কর্ণর ফোনে পাঠানো হয়েছে। যেই ভিডিওটা হচ্ছে কি, যে কর্ণরা এতক্ষণ যে পরশুরামের বাড়িতে সমস্ত ফাইলপত্রগুলো ঘাঁটাঘাঁটি করছিল সেটারই ভিডিও। কর্ণ তো এবার সেটা দেখেই অবাক, বলছে যে এ কি, এই ভিডিওটা এই ফোনে এলো কি করে? আমার তো মনে হচ্ছে এই দরজার ওখান থেকে তোলা। মায়া তো এবার সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। কর্ণ তো এবার এদিকে ছুটে দরজার ওই পারে গেছে, গিয়ে দেখতে পাচ্ছে যে কেউ নেই। তো কর্ণ এবার ভেতরে এসেছে। পরশুরাম সঙ্গে সঙ্গে কর্ণর ফোনে ফোন করেছে। কর্ণকে ফোন করে বলছে যে আমি তো আপনাকে ইন্টারন্যাশনাল কিলারই ভেবেছিলাম, এখন তো আমি দেখছি যে আপনি ছিঁচকে চোর। তো কর্ণ এবার বলছে যে কে বলছো? পরশুরাম তখন বলছে যে নাম্বারটা ভালো করে দেখুন, নাম্বারটা টেনশনে কি দেখতে ভুলে গেছেন নাকি? কর্ণ তো এবার নাম্বারটা দেখেই অবাক। পরশুরাম তো এদিক থেকে কর্ণকে বলছে যে আমি শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায় বলছি। আচ্ছা মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি যদি এইভাবে চলতে থাকেন, কোম্পানির সঙ্গে যে ডিলটা আছে না আপনার, সেটা কিন্তু আমি ক্যান্সেল করতে বাধ্য হব। কর্ণ তো এবার চমকে যায়, বলছে যে কি? পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, এটাই কিন্তু আপনার ভবিতব্য। আমার মনে হচ্ছে না যে কোম্পানির সঙ্গে আর আপনার বিজনেস করা হবে বলে। কর্ণ তো এবার চিৎকার করে বলছে যে কি বলছেন, না কিটা কি, আপনি কি বলছেন? পরশুরাম তখন বলছে যে আপনি আমার বাড়িতে ছিঁচকে চোরের মতন ঢুকে পড়েছেন, কি করছেনটা কি আপনি? আপনি কি ওই কনফিডেন্সিয়াল ফাইলগুলো খুঁজতে ওই বাড়িতে গেছেন, তাই তো? এবার আমি বুঝতে পেরেছি, যেখানে লেখা আছে যে কোথাকার মাল কোথায় পাচার হচ্ছে, এই সমস্ত কিছু। যে ফাইলে 2 নম্বরই বিজনেসের সমস্ত তথ্যগুলো আছে, তাই তো? যেখানে নারী পাচার হয়, ড্রাগস পাচার হয়, আরো অনেক কিছু পাচার হয়। মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি না একটা ক্রাইমের চেন তৈরি করে রেখেছেন। সারা শহর, সারা দেশ, সবাইকে অস্থির করে রেখেছেন। মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমার নেক্সট টার্গেট না আপনি। আর জানেন কর্ণ চ্যাটার্জি, আমার প্রথম কাজ কি হবে? আমার কোম্পানি। কর্ণ তখন বলছে যে ও তোমার কোম্পানি? একটা কথা তুমি জেনে রাখো, ময়ূরের পালক পড়লে না কাক কখনো ময়ূর হয়ে যায় না কিন্তু। পরশুরাম তখন বলছে যারা আমি জানি জানি, কিন্তু কখনো কখনো না ওই ময়ূরের গা থেকে সুন্দর সুন্দর পালকগুলোকে যদি উপড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ময়ূরও কাকের মতন লাগে, তাই না? অন্য তো এবার চিৎকার করে বলছে যে পরশুরাম। পরশুরাম তখন বলছে না না, আপনি একদম বড় ভুল করছেন, আমি পরশুরাম না, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি। আমি তো ভিআরএস নিয়ে নিয়েছি। এখন শুধু আমার একটাই পরিচয়, যে আমি ওই কোম্পানির মালিক যেখানে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। আর একটা কথা শুনে রাখুন, 3 দিনের মধ্যে না আমি আপনার কোম্পানির সঙ্গে আমার কোম্পানির ডিলটা ক্যান্সেল করে দেবো। আমার কোম্পানির সঙ্গে আপনার কোম্পানির কোনো ডিল হবে না। এসব কথা বলে পরশুরাম তো সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। কর্ণ তো এবার ভয় পেয়ে গেছে। কবিরকে বলছে যে ও আমাকে থ্রেট করছে, ও জানে না যে ভীমরুলের চাকে ঢিল মারছে ও। আর চলো এখান থেকে। কবির তখন কর্ণকে বলছে যে কিন্তু ড্যাড, ও ছবিটা পেলো এখান থেকে কোথা থেকে? তো কর্ণ তখন বলছে যে কেউ তো একটা নজর রাখছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে কেউ একটা নজর রাখছে। পরশুরাম এবার সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। মায়া তো এবার সেই ফাঁকে পরশুরামের ঘরের ভেতরে ঢুকেছে। পরশুরামকে ফোন করেছে, করে বলছে যে বস, এবার সব কিছু আন্ডার কন্ট্রোল। পরশুরাম তখন বলছে যে থ্যাংক ইউ মায়া, থ্যাংক ইউ।
অপরদিকে দেখা যাচ্ছে যে লাট্টু আর পিকুকে নিয়ে তো তটিনী সিঁড়ি থেকে নিচে নামছে। লাট্টু তো একটা বন্দুক নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। তো তটিনী এবার লাট্টুর হাত থেকে বন্দুকটা নিয়ে নিচ্ছে, বলছে যে লাট্টু বন্দুকটা দাও, তুমি কি এইসব নিয়ে কি এবার রাস্তায় বেরোবে নাকি? তো লাট্টু তখন বলছে যে হ্যাঁ, আমরা তো গাড়িতে করে যাব, আমরা গাড়িতে করে যাব, তারপরে তো ওখানে গিয়ে অনেক আনন্দ হবে। তা গাড়িতে এত বড় গাড়ি আছে, আমরা গাড়িতে করে যাবো না মাম্মি? ওঠেনি তো এবার সরাসরি লাট্টুকে বলছে যে না লাট্টু, আমরা গাড়িতে করে যাব না, আমরা বাসে ট্রামে করে যাব, আগে যেমনটা ছিলাম তেমনটাই আমরা থাকবো, আমরা কেউ একটুও বদলাবো না। পিকুও তখন তটিনীকে বলছে যে মাম্মি, কেন মাম্মি, আমরা এত সুন্দর ড্রেস পরেছি, আমরা যাই না মাম্মি ওই গাড়িতে করে? কঠিনই তো এবার দুজনকে বকাচকা করছে, বলছে যে না আমি বলেছি না কেউ গাড়িতে যাবে না, তো যাবে না। এবার তো সেখানে সত্যজিৎ বাবু আসে। সত্যজিৎ বাবু সেই সমস্ত কিছু দেখে তটিনীকে বলছে যে এই আমাদের নাতি নাতনিদের বকাবকি করছিস কেন? আমার সামনে কিন্তু একদম নাতি নাতনিদের বকাবকি করা যাবে না। সত্যজিৎ তো এবার লাট্টু আর পিকুর ড্রেসটা দেখে তটিনীকে বলছে যে আরে এত ভালো ভালো ড্রেস আছে ঘরে, স্যুট বুট এইগুলো পরা, তুই ওদেরকে কি ড্রেস পরিয়েছিস? ঠিক তখনই তো সেখানে টোন কাটতে কাটতে ত্রিপর্ণা চলে এসেছে। ত্রিপর্ণা এসে বলছে যে যার যা স্ট্যান্ডার্ড আর যার যা ক্লাস সেগুলো ফুটে তো বেরোবেই তার চলা ফেরা আচার আচরণে। ছিল তো একটা নিম্নবিত্ত মধ্যবিত্তদের মধ্যে পড়তো আর একটা বস্তির মধ্যে থাকতে, হ্যাঁ ওটাকে বস্তিই বলা যায়। ওঠেনি তো এবার ত্রিপর্ণাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। ত্রিপর্ণার কাছে গিয়ে বলছে যে একদম ঠিক কথা বলেছো, জানো তো কাকি, যে আমাদের যে ফ্ল্যাটটায় আমরা থাকতাম না সেটা বস্তিরই মতন 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তোমার মনটাও ওই বস্তিরই মতন, যেমন ওই কলতলা কালচারে হয় সেখানকার লোকদের মতন আপনার মনটা। আমাদের ফ্ল্যাটটা না যতটাই ছোট, ঠিক তোমার মনটা ততটাই ছোট, বুঝলে তো? ত্রিপর্ণা তো এবার রেগে গিয়ে চিৎকার করে বলছে যে তটিনী। সত্যজিৎ তখন ত্রিপর্ণাকে বলছে যে ত্রিপর্ণা, ওর সঙ্গে না ভালো করে কথা বলো, ও তুমি ভুলে যেও না ওর স্বামী কিন্তু আমাদের কোম্পানির মাথায় বসে আছে। সত্যজিৎ তো এবার তটিনীকে বলছে যে আচ্ছা এসব ছাড় মা, তোরা এখন কোথায় বেরোচ্ছিস সেটা আমাকে বল তো। তটিনী তখন বলছে যে একটা জায়গায় যাচ্ছি। তখন সত্যজিৎ বলছে যে তার জামাই। তো তটিনী তখন বলছে যে জামাই তো অফিসে গেছে, রাস্তার মাঝে আমরা মিট করে নেব। সত্যজিৎ তখন বলছে যে তাহলে একটা ড্রাইভার পাঠাই। তটিনী তখন সরাসরি বলছে যে না না বাবা, একদম কোনো ড্রাইভার টাইভার পাঠাতে হবে না, ড্যাডি আমরা সকলে মিলে বাসে যাব। সত্যজিৎ তখন বলছে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গ্যারেজে এতগুলো গাড়ি পড়ে রয়েছে আর তুই গাড়িগুলো ছেড়ে দিয়ে বাসে ট্রামে যাবি? আমি না সত্যি বুঝতে পারছি না যে আমাদের বাড়িতে কি হচ্ছে। ত্রিপর্ণা তখন তোন কেটে কেটে বলছে যে হ্যাঁ, আপনি তো বুঝতে পারবেন না, দেখুন না ওর শাড়িটা দেখুন, মনে হচ্ছে যে সস্তার ফুটপাত থেকে কেনা কেনা হয়েছে। যতই আপনি সোনার পালঙ্কে এনে দিন আর সোনার মহলে রেখে দিন, স্ট্যান্ডার্ড তো ওদের ফুটে উঠবেই। ওঠেনি তো এবার ত্রিপর্ণার মুখে ঝামা ঘষে দেয়, বলছে যে কাকি আমি যতদূর জানি যে তোমার সঙ্গে আমার কাকার বিয়েটা প্রেম করে হয়েছিল। তোমার বাবা জানো তো আমাদের কোম্পানিতে খাতা লিখতেন, তাই জন্য বলছি যে তুমি আর প্লিজ স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলো না। ওঠেনি তো এবার এমন মুখে ঝামা ঘষে দিয়েছে যে ত্রিপর্ণা তো আর মুখে কোনো কথাই নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের পরশুরামের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।